নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন অডিও স্টোরি নিয়ে। আশা করি আপনাদের আমাদের আজকের এই নিবেদন ভালো লাগবে। আজকের আমাদের নিবেদন সুনীলমল বসুর লেখা গোবিন্দদার গোয়েন্দাগিরি। সুনীলমল বসু 20 জুলাই 1902 সালে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি কবি, ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক। 1920 সালে তিনি পাটনা গিরিডি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু 1921 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করবে বলে কলেজ ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যগুলি হল হাওয়ার দোলা, কথা শেখা, কিপ্টে ঠাকুরদা, পাতাবাহার ইত্যাদি। এছাড়া তিনি আত্মজীবনী লিখেছিলেন জীবন খাতার কয়েক পাতা এই নামে। 1955 সালে 25শে ফেব্রুয়ারি 1957 সালে তিনি 54 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজ আমরা তারই লেখা একটি ছোট হাস্যকর গোয়েন্দা গল্প আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আশা করি আপনাদের সকলের আমাদের আজকের উপস্থাপনা ভালো লাগবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। শুরু করছি আমরা আমাদের আজকের বিশেষ নিবেদন সুনীলমল বসুর লেখা গোবিন্দদার গোয়েন্দাগিরি। সেই দিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই খবরটা বড় বড় করে ছাপা হয়েছিল। 500 টাকা পুরস্কার। বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে। হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে 500 টাকা পুরস্কার দেয়া হইবে। এই ঘোষণাটা পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন। আরে গোবিন্দদাকে তোমরা চেনো না? আরে ওই যে সেই লোকটা যে একসময় ঘুটের ব্যবসা করে বিস্তর টাকা উপার্জন করেছেন, যার অব্যক্ত ছারপোকা বিধ্বংসী পাচন এক সময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল। ছারপোকা বিধ্বংসী পাচন, তোমরা বুঝি অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, সে তো তোমাদের অবাক হয়ে যাওয়ারই কথা। তখন তোমরা নেহাত ছেলে মানুষ, জানবেই বা কেমন করে। ছোট ছোট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ, তার সাথে ব্যবস্থাপত্র থাকত। ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকত, অতি সাবধানে ছারপোকা ধরিয়া তাহাকে হা করাইয়া এই অব্যক্ত পাচন 1 ফোঁটা মুখে দিয়ে দেবেন। খুব খুব সাবধান, দেখিবেন পাচন খাওয়াইবার আগে যেন ছারপোকা মরিয়া না যায়। এই পাচন কার্যকর না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব। এই পাচন এখন আর পাওয়া যায় না। পাওয়া গেলে অবশ্য তোমরা 1-8 শিশির নিয়ে একবার পরীক্ষা করেই দেখতে পারতে। তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ, এ কিন্তু এক অদ্ভুত আবিষ্কার। যতই বিপুল ভুঁড়ি হোক না কেন,
এই মালিশের গুণে একদম আমসত্ত্বের মতন চুপসে যেত। ভুঁড়িতে মালিশ লাগাবার পর 15 দিন মাত্র উপোসের ব্যবস্থা, তারপরেই ব্যাস হাতে হাতে ফল। সেই ওষুধও আজকাল আর বাজারে নেই। যাক, গোবিন্দদা আজকাল ওইসব আবিষ্কার বন্ধ করে দিয়ে সুখের গোয়েন্দাগিরি শুরু করেছেন। এত উর্বর মস্তিষ্ক, তিনি আর এই সমস্ত ছোটখাটো কাজ করতে উদ্বেগ পাচ্ছেন না। এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিল। সে কি, অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয়, সেইটা ছিল কংসহারের যাত্রাপার্টি। এরকম ভুল কিন্তু অনেক বড় বড় গোয়েন্দাদেরও হতে পারে। গভীর রাতে একদল লোক মুখে রং চং মেখে, হাতে ঢাল তলোয়ার ছুরি নিয়ে যদি কোথাও যায়, কে না তাদের ডাকাতের দল বলে মনে করে। অগত্যা গোবিন্দদারও সেম ভুল হয়েছিল, কিন্তু ভুল তো নাও হতে পারত। কংসহারি যাত্রাপার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও তো হতে পারত। আর একদিন একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যার রহস্য ধরে ফেলেছিলেন আর কি। চিঠির টুকরোটাতে লেখা ছিল, আজ রাত্রে সাবার করতে হবে, না হলে। তারপর অবশ্যই চিঠির অপর অংশও পাওয়া গেল। সেই দুটো অংশকে জুড়লে দাঁড়ায়, প্রিয়নাথ, বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেইগুলো আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে পচে যাওয়ার বিশেষ সম্ভাবনা। তুমি নিশ্চয় এসো। ইতি সুধীন দাস। গোবিন্দদা সেদিন এক ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচোট রসগোল্লা খেয়ে এসেছিলেন। এতে তো তার লাভ বই, লোকসান তো কিছু হয়নি। যাক, বাদ দাও, এবার তোমাদেরকে আসল গল্পটা বলি। সেই দিন খবরের কাগজে হত্যাকাণ্ডের খবরটা পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন। ফাঁকতালে যদি 500 টাকা লাভ করা যায়, তাই এই মাগ্গির বাজারে মন্দ কি? টাকা না পেলেই বাকি। খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরির খবর বেরাবে, তখন গোবিন্দদাকে আর পায় কে? সেই দিন রাত 12টায় গোবিন্দদা বাসে চেপে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। অত রাতে বাসে বেশি কেউ লোক ছিল না। ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক, আর ঠিক তার পেছনে বসে গোবিন্দদা। বাঙালি দুজনের মধ্যে একজন খুব রোগা, ছিপছিপে চেহারা, মাথায় বড় বড় চুল, চোখে কালো চশমা। আরেকজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা। ফাঁকা রাস্তায় বাস হু হু করে ছুটে চলেছে। গোবিন্দদা অন্যমনস্ক। সে সেই হত্যা রহস্যের এখনো পর্যন্ত কোনো কুলকিনারা পান নাই। হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে, গোবর্ধনকে মেরে ফেললাম। সঙ্গী প্রশ্ন করল, কি করে? বিষ খাইয়ে। এই পর্যন্ত। ব্যাস। গোবিন্দদার চোখ দুটি জ্বলজ্বল করে জ্বলে উঠল। আগুনের মতন গরম নিঃশ্বাস পড়তে লাগলো। ওফ, একেবারে হাতে নাতে ধরা পড়েছে। পাছে কোনো রকম সন্দেহ করে, তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপন রেখেই লোক দুটোর ওপর কড়া নজর রাখতে লাগলেন। আজ আর ছাড়াছাড়ি নেই কিছুতেই। বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো। এই বাগবাজারের কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
ঘুঘু দেখেছ? ফাঁদ দেখনি? তোমরা ঘোরো ডালে ডালে, আর গোবিন্দদা ঘোরে পাতায় পাতায়। গোবিন্দদা বাম দিকে নেমে চুপি চুপি খুনি লোকটিকে অনুসরণ করে চললেন। বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। ওই যে বাড়ি, গ্যাসের আলোতে নম্বরটা বেশ পড়া যাচ্ছে, 15 নম্বর। আচ্ছা দাঁড়াও। গোবিন্দদা পুলিশে ফোন করলেন। হ্যালো, শিগগির আসুন, হত্যাকারীকে ধরেছি। ঠিকানা 15 নম্বর স্ট্রিট। আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি। পুলিশ এলো। গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে বললেন, ওই যে ওইটাই আসামি। তারপরের দিনের ঘটনা। গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন। তিনি আমাদের কিচ্ছু বললেন না, তবে আমরা খবর পেলাম গোবিন্দদা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন। সাহিত্যিকের বিশেষ একটি উপন্যাস প্রতি সপ্তাহে কাগজে বের হচ্ছিল। সেই উপন্যাসের নায়ক হচ্ছে গোবর্ধন। সেই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে। পরের সংখ্যায় এই বিষয়টা বেরাবে। তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফিরবার পথে সে কাগজের সম্পাদকের সাথে এই সম্বন্ধে আলোচনা করছিলেন। গোবিন্দদা অতটা বুঝতে পারেননি। তা গোবিন্দদার কি দোষ? ভুল তো সকলেরই হয়।